প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের বিপরীত বৃত্তি অপেক্ষকের সূত্রগুলোর ডিটেলস বলে দিয়েছি। আজকে আমি বিপরীত বৃত্তি অপেক্ষকের কতগুলো এক্সাম্পল দিচ্ছি। তোমরা ভালো করে ধ্যান দেবে, মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে যে কিভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ হলো। ভালো করে বুঝবে, আমি তোমাদের সাথে আছি। শুরু করছি। প্রথমে আমি তোমাদের মুখ্য মান এবং সাধারণ মান নিয়ে আলোচনা করব। ভালো করে দেখবে টেকনিকগুলো। প্রথমে বলছি মুখ্য মান। এখন দেখো, যে টেকনিকগুলো বলবো সেগুলো ভালো করে ধ্যান দেবে। সাইন ইনভার্স, tan ইনভার্স, cot ইনভার্স, cosec ইনভার্স, cos ইনভার্স, sec ইনভার্স। এখন দেখো, প্রত্যেকটা ইনভার্স আমি দিয়েছি, ঠিক আছে? মানগুলো আমি কিন্তু দেইনি। এখন দেখো, এখানে কয়টা আছে? 6টা আছে। এখানে মানগুলো দেওয়া আছে, মানগুলো দেওয়া নেই। এই যে মানগুলো থাকবে, প্রথম কন্ডিশন মুখ্য মান নির্ণয়ের, ভালো করে ধ্যান দেবে। প্রত্যেকটার মধ্যে ধনাত্মক মান দেওয়া থাকবে। প্রথম কন্ডিশন কি? ধনাত্মক মান দেওয়া থাকবে। সেই ধনাত্মক মান দেওয়া থাকলে আমি কিভাবে মুখ্য মান নির্ণয় করব, ভালো করে ধ্যান দেবে। মনে করো সাইন ইনভার্স হাফ আছে, তাহলে হাফটা এখানে কি? একটা ধনাত্মক মান। এরকম করে প্রত্যেকটার ক্ষেত্রে যদি কি থাকে, ধনাত্মক মান যদি দেওয়া থাকে, সেই সব ক্ষেত্রে মুখ্য মান কীভাবে নির্ণয় করব। আর মুখ্য মানকে এখানে আলফা দ্বারা প্রকাশিত আছে। তাহলে এটা কিন্তু আমরা কী লিখব? আলফা। তাহলে কি হয়? সাইন আলফা ইকাল টু কত? হাফ। যদি প্রত্যেকটার ক্ষেত্রে পজিটিভ যদি মান থাকে, তাহলে এখানে কি আছে? সাইন আলফা আছে। তাহলে আমি সাইন লিখব আর সূক্ষ্মকোণটা লিখে দেব। সূক্ষ্মকোণটা কত? হাফ π/6। এখানে যদি কস থাকতো তাহলে আমি কস লিখতাম আর এখানে একটা ধনাত্মক সূক্ষ্মকোণটা লিখে দিতাম। এরকম করে প্রত্যেকটার মান নির্ণয় হবে। তাহলে আলফা ইকাল টু কত? π/6। তাহলে π/6টা এখানে কি মুখ্য মান কত ছিল সাইনের ক্ষেত্রে? -π/2 থেকে π/2। আলফার মান কত আসছে? π/6। মানে এখানে যে বিস্তারটা দেওয়া আছে সেই বিস্তারের মধ্যে অবস্থান করছে। এখন তাহলে এখানে যদি একটা উদাহরণ দিচ্ছি, সেক ইনভার্স √2। তাহলে আমরা মুখ্য মানটাকে কী দ্বারা প্রকাশ করব? আলফা দিয়ে। তাহলে সেক আলফা ইকাল টু কত দাঁড়াচ্ছে? √2। এখন ভালো করে লক্ষ্য করো, আমি কি বলছি? এখানে যদি পজিটিভ থাকে, এখানে সবগুলোর ক্ষেত্রে পজিটিভ যদি থাকে, তাহলে এখানে সেক আছে, আমি সেক লিখব আর এখানে কি সূক্ষ্মকোণটা লিখব। তাহলে কত? π/4। আলফা ইকাল টু কত? π/4। আরেকটা উদাহরণ দিচ্ছি, tan ইনভার্স √3। তাহলে এখানেও একটা কি আছে? পজিটিভ মান আছে। তাহলে কী দ্বারা প্রকাশ করব? আলফা দিয়ে। তাহলে কি? tan আলফা ইকাল টু কত? √3। তাহলে কত দাঁড়াচ্ছে? tan আলফা ইকাল টু 10 π/3। আলফা ইকাল টু কত? π/3। দেখো এখানে আমি 3টা উদাহরণ দিয়েছি। এখানে কত ছিল? হাফ। এখানে কত ছিল? √2। এখানে কত? √3। প্রত্যেকটার ক্ষেত্রেই ধনাত্মক মান দেওয়া ছিল। আর ধনাত্মক মান দেওয়া থাকলে প্রত্যেকটার ক্ষেত্রেই হিসাবটা কী দাঁড়াচ্ছে? এখানে সাইন আসছে, তাহলে আমি সাইন সূক্ষ্মকোণ লিখব। এখানে সেক আসছে, তাহলে এখানে সেক সূক্ষ্মকোণ। এখানে কি আসছে? tan আসছে, tan দিয়ে কী লিখব? সূক্ষ্মকোণ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি ধনাত্মক থাকে তাহলে আমরা কী লিখব? এখানে tan থাকলে tan সূক্ষ্মকোণ, সেক থাকলে সেক সূক্ষ্মকোণ, সাইন থাকলে সাইন সূক্ষ্মকোণ। কস যদি দেওয়া থাকে সিমিলারলি, সেখানেও কি কসটা লিখে কি সূক্ষ্মকোণ দিয়ে দেবো। তাহলে পজিটিভ থাকলে একইভাবে যত মুখ্য মান থাকবে পজিটিভের ক্ষেত্রে একই হিসাব, সেটা লিখে সূক্ষ্মকোণটা দিয়ে দিলেই আমরা মুখ্য মানটা পেয়ে যাব। বোঝা গেল ব্যাপারটা? এখন আমি আসছি নেগেটিভে। এখন আমি মানগুলো যদি নেগেটিভ থাকে সেই সব ক্ষেত্রে আমি দুটো পার্টে বিভক্ত করব। দুটোর ক্ষেত্রে
দুটো পার্টে বিভক্ত করে সেখানে আমি হিসাবগুলো বলে দিচ্ছি, ভালো করে ধ্যান দেবে। এখন দেখো সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স, এখানে কটা আছে? একটা, দুটো, তিনটা। এই তিনটার ক্ষেত্রে মাইনাস যদি থাকে একই হিসাব হবে, সেটা আমি শর্টকাটে বলে দিচ্ছি, ভালো করে ধ্যান দেবে। প্রথমে বলছি সাইন ইনভার্স -√3/2। এখানে যে মানটা আসছে সেটা হচ্ছে কি নেগেটিভ। এর আগে আমি পজিটিভ সম্বন্ধে ছটার ক্ষেত্রে বলে দিয়েছি, এখানে নেগেটিভ আছে। তাহলে নেগেটিভের ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স তিনটে যদি নেগেটিভ থাকে তাহলে সেই সব ক্ষেত্রে কিভাবে আমি হিসাব করব, ভালো করে ধ্যান দেবে। তিনটার ক্ষেত্রে একই হিসাব, ইকাল টু কত? আলফা দ্বারা প্রকাশিত। আমরা কি মুখ্য মানটাকে কী দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা। এখন সাইন আলফা ইকাল টু কত দ্বারা আছে? -√3/2। ভালো করে ধ্যান দেবে। এই তিনটার ক্ষেত্রে যদি মাইনাস দেওয়া থাকে সেই সব ক্ষেত্রে মুখ্য মান কীভাবে নির্ণয় হবে? সাইন আলফা ইকাল টু -√3/2। সাইন আলফা ইকাল টু কত? এখানে এখানে কি আছে? সাইন আছে, আমি সাইন লিখব, আর এখানে কি লিখব? মাইনাস সূক্ষ্মকোণ। তাহলে √3/2 এখানে কত? π/3। তাহলে কি লিখব? তিনটার ক্ষেত্রে একই হিসাব। এখানে সাইন আছে, সাইন লিখব, আর এখানে কি মাইনাস দেব, আর এখানে কি সূক্ষ্মকোণের মানটা লিখে দেব। তাহলে মাইনাস সূক্ষ্মকোণ। বোঝা গেল ব্যাপারটা? আলফা ইকাল টু -π/3। তাহলে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স ক্ষেত্রে কি থাকবে? এখানে যার মান এখানে সাইন থাকলে বা কোসেক থাকলে বা ট্যান থাকলে এখানে আমরা কি, এখানে সাইন আছে, সাইন লিখবো, মাইনাস দিয়ে সূক্ষ্মকোণটা লিখে দেবো। এটাই হচ্ছে মাইনাসের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে একই হিসাব, সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স। এখন মনে করো ট্যান ইনভার্স -1 আছে, তাহলে আমরা কী দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা। তাহলে ট্যান আলফা ইকাল টু কত দাঁড়াচ্ছে? -1। ট্যান আলফা ইকাল টু কি, আমি কি বললাম? এখানে সাইন ছিল, সাইন লিখবো, আর মাইনাস দিয়ে সূক্ষ্মকোণটা লিখবো। এনে √3/2 কত? π/3 ছিল, আর এখানে মাইনাস। তিনটার ক্ষেত্রে মাইনাস কম্পালসারি দিতেই হবে আমাকে। তাহলে টেনের ক্ষেত্রে 10, তাহলে এখানে কি হবে? -1 আছে, তাহলে আমরা এখানে কি দেব? মাইনাস, আর এখানে কি 1 মানে কত? π/4। তাহলে আলফা ইকাল টু -π/4। মনে করো কোসেক ইনভার্স -√2 আছে, ইকাল টু কত? আলফা। কোসেক আলফা ইকাল টু কত? -√2। তাহলে কোসেক আলফা ইকাল টু কোসেক -π/4, আলফা ইকাল টু -π/4। ভালো করে লক্ষ্য করো, তিনটার ক্ষেত্রে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স। আবারও বলছি, যা দেওয়া থাকবে আমি ট্যান থাকলে ট্যান লিখবো, মাইনাস তিনটার ক্ষেত্রে লিখতে হবে মাইনাস, সূক্ষ্মকোণটা লিখে দেবো। এখানেও কি লিখেছি? মাইনাস সূক্ষ্মকোণ। এখানেও কি লিখেছি? মাইনাস সূক্ষ্মকোণ। তাহলে যত মানই মাইনাস দেওয়া থাক না কেন, সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স, এই সূত্র তোমরা যদি অ্যাপ্লাই করো সবগুলোর মুখ্য মান তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। ভালো করে ধ্যান দিয়েছো তো? বুঝতে পারছো ব্যাপারটা? এভাবেই তোমরা মাইনাসের ক্ষেত্রে সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্সের ক্ষেত্রে তোমরা সহজেই কি করতে পারবে? নির্ণয় করতে পারবে। আমি যে টেকনিকটা বললাম সেটা দিয়ে যে কোনো অঙ্কই তোমরা এখন করতে পারবে। ঠিক আছে? এখন মাইনাস সম্বন্ধীয় সাইন ইনভার্স, কোসেক ইনভার্স, ট্যান ইনভার্স আমি দেখানো হয়ে গেল। এখন বাকি থাকলো কি? কস ইনভার্স, সেক ইনভার্স আর কট ইনভার্স। সেই সব ক্ষেত্রে মাইনাস থাকলে কি হিসাব হবে সেটা আমি শর্টকাটে বলে দিচ্ছি। তাহলে কি? কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। তাহলে আগের তিনটা আমি মাইনাসের ক্ষেত্রে হিসাবটা বলে দিছি, বাদ বাকি থাকলো কি? কস ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। এই সব ক্ষেত্রে যদি মাইনাস মান থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো কস ইনভার্স -1/2, একটা আমি এক্সাম্পল দিয়ে দিলাম এখানটায়। এখানে তাহলে মুখ্য মানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আলফা দিয়ে। এখন কস আলফা ইকাল টু কত? -1/2। এখন এই কসের ক্ষেত্রে আমরা কিভাবে মান নির্ণয় করব? কিন্তু সাইনের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? মাইনাস থাকলে সাইন অফ মাইনাস সূক্ষ্মকোণ। কিন্তু কসের ক্ষেত্রে আমাদের মনের মধ্যে তো কোশ্চেন থাকতে পারে, স্যার আমি কসের ক্ষেত্রে আমি মাইনাস সূক্ষ্মকোণ দিলাম না কেন? এখন তোমরা ভাবতে হবে, তাহলে কস অফ মাইনাস সূক্ষ্মকোণ যদি আমি দেই, এখানে কসের ক্ষেত্রে ত্রিকোণমিতি কী ছিল? কসের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হিসেবে বেরোয়। তাহলে কি কস অফ π/3, তখন কি এই মানটা মাইনাস আপ আসবে? আসবে না।
তাহলে কসের ক্ষেত্রে এভাবে করা যাবে না। তাহলে আগের মতো যদি আমি হিসাব করি তাহলে কসের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হিসাবে বেরোয়, তাহলে এখানে cos π/3 হাফ আসবে, কিন্তু তাহলে কি এখানে আছে মাইনাস হাফ, তাহলে সাইন ইনভার্সে যে হিসাবটা করা হয়েছিল তাহলে মাইনাসের ক্ষেত্রে এভাবে এখানে কসেরটা করা গেল না। তাহলে কসেরটা আমাকে কিভাবে করব সেটাই আমি লক্ষ্য করব। তিনটার ক্ষেত্রে একই হিসাব, আমি সিম্পল একটা নিয়ম বলে দিচ্ছি, সেটাই মনে রাখবে আর সেইভাবে তোমরা অঙ্কটা সলভ করবে। cos আলফা ইকাল টু cos পাই, কমন জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে পাই, তারপরে ফর্মুলার মাইনাস দেবে আর হাফ, মানে এখানে যে মানটা দেখবে তার সূক্ষ্মকোণটা লিখে দেবে, অলরেডি রেজাল্ট চলে আসবে। কত হয় π/3, cos আলফা ইকাল টু cos 2π/3, আলফা ইকাল টু 2π/3, তাহলে আলফার মান কত আসে 2π/3। আমি এখন দেখব এই মানটাকে সরল করলে এটা আসে কিনা। পাই মানে কি 180, মানে 2 × 90 ডিগ্রি মাইনাস π/3, তাহলে 2 × 90 মাইনাস 60 ডিগ্রি, তাহলে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান মাইনাস আর 2 × 90 ডিগ্রি আছে, তাহলে কি কসটা কসই থাকবে, সূক্ষ্মকোণটা π/3, তাহলে কি আসবে cos π/3 হাফ, তাহলে মাইনাস হাফ, রেজাল্টটা চলে আসলো। এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে মাইনাস হবে, আর এখানে কি 2 × 90 কসটা কসই থাকবে আর অ্যাঙ্গেলটা কত π/3, cos π/3 হাফ, তাহলে মাইনাস হাফ চলে আসলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি এটার ক্ষেত্রে মুখ্য মান নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে কি, পাই তিনটার ক্ষেত্রে কমন জিনিস দেব, মাইনাস ফর্মুলার দেব, আর এখানে যে মানটা থাকবে সেই সূক্ষ্মকোণটা আমরা লিখে দিলে রেজাল্টটা চলে আসবে। তাহলে কি হিসাবটা বললাম, আবারও বলছি, পাই লিখবো, মাইনাস দিব প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস দিতে হবে, আর এখানে যে মানটা থাকবে সেটা সূক্ষ্মকোণটা লিখে দিলেই রেজাল্টটা চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? এখন এই যে 2π/3, দেখো তো এখানে কি আছে, কসের বিস্তারটা এখানে দেওয়া ছিল, কোথায় আছে cos 0 থেকে পাই, তাহলে এখানে কি 2π/3 মানে 120, এখানে 180, তার চেয়ে কি ছোট 2π/3 120, তাহলে এই বিস্তারের মধ্যে অবস্থান কি করছে। এখন আরেকটা হিসাব দেখছি, মনে করো cot ইনভার্স -√3, তাহলে এখানেও আমি একটা কি কটের ক্ষেত্রে এখানে কি দিয়েছি মাইনাস দিয়েছি, তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করব আলফা, তাহলে cot আলফা ইকাল টু -√3, cot আলফা ইকাল টু cot, এখানে কি cot আছে তাহলে আমি cot লিখব, এখানে কি লিখব পাই, কি বলেছি পাই কমন জিনিস, মাইনাসটা দিতে হবে, তারপর এখানে সূক্ষ্মকোণটা দিয়ে দিলেই হয়ে গেল। √3 কত π/6, কটের ক্ষেত্রে মানটা কত √3 কত π/6, cot আলফা ইকাল টু cot 5π/6, আলফা ইকাল টু কত 5π/6, তাহলে রেজাল্টটা চলে আসলো। তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, পাই দেব, মাইনাসটা প্রত্যেকটা ক্ষেত্রে দিব, আর এখানে সূক্ষ্মকোণটা লিখে দিলেই এইভাবেই আমরা কি করতে পারবো, মান কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর একটা সেক ইনভার্স দিচ্ছি, সেক ইনভার্স -√2, আলফা মুখ্য মান, সেক আলফা ইকাল টু কত -√2 সেক আলফা, তাহলে কি ফর্মুলা আমরা কি লিখবো, সেক লিখবো, পাই মাইনাস সূক্ষ্মকোণ π/4, আলফা ইকাল টু কত 3π/4, তাহলে রেজাল্টটা এইভাবেই চলে আসছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, তিনটার ক্ষেত্রে মাইনাস যদি থাকে একই হিসাব, সেটা হচ্ছে কি পাই দেব মাইনাস এখানকার মানটা যা থাকবে সেই হিসাবে আমি সূক্ষ্মকোণটা দিয়ে দেবো, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রেই রেজাল্টটা চলে আসবে। তাহলে আমি তিনটা টেকনিক বলেছি, ধনাত্মকের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে সাইন কোসেক টেন, আর একটা হচ্ছে কি cos sec cot, আগের তিনটার ক্ষেত্রে হিসাব বলে দিয়েছি, এখন তিনটার ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে হিসাব বলে দিলাম। এইভাবে যত এক্সাম্পল দেওয়া থাকবে এইভাবে ফর্মুলাগুলো প্রয়োগ করবে, দেখবে যে সবগুলোর মুখ্য মান তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? এভাবে তোমরা সব অঙ্কগুলো সলভ করবে। এখন আমি সাধারণ মান নির্ণয় সম্বন্ধে বলবো। এর আগে তোমাদের মুখ্য মান সম্বন্ধে ডিটেলস বলে দিয়েছি, এখন আমি সাধারণ মান কিরম করে নির্ণয় করতে হবে সেটা আমি ডিটেলস বলে দিচ্ছি। এখন মনে করো সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান আমি নির্ণয় করা একটু আগে দেখিয়েছিলাম। এখন কি করব, সাধারণ মান ভালো করে ধ্যান দেবে। ইকাল টু আমি সাধারণ মানটাকে থিটা দ্বারা প্রকাশ করলাম, তাহলে সাইন থিটা ইকাল টু কত দাঁড়াচ্ছে হাফ, সাইন থিটা হাফটা একটু আগে মুখ্য মানের হিসাবটা আমি বলে দিয়েছিলাম। পজিটিভ ক্ষেত্রে কি হয় সাইন π/6,
তাহলে কি দাঁড়াচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কত সাইন পাই বাই 6। তাহলে এখানে সাধারণ মানে ফর্মুলা ছিল এন পাই, তাহলে থিটা ইকুয়াল টু কত এন পাই প্লাস -1 তারপর এন ইন্টু কত পাই বাই 6। এখানে অ্যাঙ্গেলটা কত এখানে পাই বাই 6, এটাকে আমি আলফা দ্বারা কি করলাম প্রকাশিত করলাম। এইভাবে আমরা কি সাধারণ সমাধানটা পেয়ে যাব। এখন দেখো এখানে যে হাফ মাইনাস প্লাস যাই থাক না কেন সেটা কি আমি মুখ্য মানের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যা ছিল সব কিছু আমি ডিটেলস বলে দিয়েছি, সেইভাবে তোমরা এখানে লিখে দেবে। এটা তো আগেই শেখানো হয়ে গেছে। হাফ মানে সাইনের ক্ষেত্রে পজিটিভ যদি থাকে আমি কি বলছিলাম সাইন লিখবে আর অনলি কি লিখবে সূক্ষ্মকোণ, তাহলে এই রেজাল্টটা চলে আসবে। এখন আরেকটা উদাহরণ দিচ্ছি কস ইনভার্স -√3/2। এখানে যে এখানে মানটা নেওয়া হয়েছে মাইনাস, তাহলে কি আমি থিটা দ্বারা প্রকাশ করলাম সাধারণ মানটাকে। এখন দেখো কস থিটা গেল কি দাঁড়াচ্ছে -√3/2। এখন দেখো ভালো করে লক্ষ্য করবে এখানে কি কস মাইনাস, সেটা আমি মুখ্য মানের ক্ষেত্রে কসের ক্ষেত্রে কি হয় সেটা আমি বলে দিয়েছিলাম। তোমরা ভালো করে ধ্যান দিলে ব্যাপারটা বুঝে যাবে। কস কি লিখতে হয় পাই মাইনাস কি সূক্ষ্মকোণ √3/2 কত হচ্ছে পাই, সেটা কি কমন জিনিস, মাইনাসটাও সূত্রের মধ্যে ছিল সেখানে আমি ডিটেলস বলে দিয়েছিলাম। আর লেখার পরে কি বলছিলাম অনলি সূক্ষ্মকোণটা লিখতে হয় √3/2 কত পাই বাই 6। তাহলে কস থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে কস 5π/6। তাহলে থিটা ইকুয়াল টু কত এখানে সাধারণ মানে ফর্মুলা কি 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে 2n পাই প্লাস মাইনাস 5π/6। তাহলে এইভাবে আমরা কি সমাধানগুলো করতে পারছি। আরেকটা উদাহরণ দিচ্ছি কট ইনভার্স √3। এখানে একটা পজিটিভ মান নিয়ে নিলাম ইকুয়াল টু কত থিটা, কট থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে √3। তাহলে কট থিটা এখানে কি পজিটিভ মান, কটের ক্ষেত্রে কি বলেছিলাম ফর্মুলাটা কট অনলি কি লিখতে হয় সূক্ষ্মকোণ √3 কত π/6। থিটা ইকুয়াল টু সাধারণ মানে কটের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল n পাই প্লাস আলফা, তাহলে n পাই প্লাস π/6। তাহলে এইভাবে আমরা কি করতে পারি সাধারণ মান নির্ণয় করতে পারি। তাহলে এখানকার যে হিসাবটা আমি মুখ্য মানের যে হিসাবটা বলে দিয়েছিলাম সেই হিসাবটা তোমরা অ্যাপ্লাই করবে আর ফর্মুলাগুলো এটা মনে রাখবে, তাহলে ফর্মুলাতে ফেলে দিলেই আমাদের সাধারণ মানগুলো সহজেই নির্ণয় করা যাবে। বোঝা গেল ব্যাপারটা? এভাবে তোমরা যে কোনো এখানকার সাধারণ মানগুলো সেইভাবে কি সমাধানগুলো করতে পারবে। প্রথম এমসিকিউ আমি একটা এক্সাম্পল দিলাম, ভালো করে ধ্যান দেবে। কন্ডিশন দেওয়া আছে sec ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স y হলে কার মান নির্ণয় করতে বলছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y। এর মান তোমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে। ভালো করে ধ্যান দেবে কিভাবে আমি এর মান নির্ণয় করব। আমাকে আগে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আগে আমাকে ভাবতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। সেই জন্য আমরা আগে ভেবে নেব কিভাবে আমি অঙ্কটা করব। ভালো করে ধ্যান দাও। এখানে cos ইনভার্স কত আছে 1/x প্লাস cos ইনভার্স 1/y, এর মান আমাকে নির্ণয় করতে হবে। আমি একটু ভাববো এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে sec ইনভার্স x ইকুয়াল টু কত cosec ইনভার্স y। তোমরা ভালো করে লক্ষ্য করো cos ইনভার্স 1/x আছে, cos ইনভার্স 1/x আমরা কি লিখতে পারি sec ইনভার্স x, cos ইনভার্স 1/x ইকুয়াল টু কত sec ইনভার্স x, এটা ফর্মুলা ছিল। তাহলে cos ইনভার্স 1/x কে যদি আমি sec ইনভার্স x লিখি, দেখো sec ইনভার্স x এর একটা রিলেশন দেওয়া ছিল কি sec ইনভার্স x এর ভ্যালু এখানে কন্ডিশনে কত দেওয়া আছে cosec ইনভার্স y, মানে এখানে y যুক্ত পদ আছে, তাহলে একটা রেজাল্ট এখানে আমরা পাবো। তাহলে কি হচ্ছে cos ইনভার্স 1/x ইকুয়াল টু কত লেখা যাচ্ছে sec ইনভার্স x। সিমিলারলি cos ইনভার্স 1/y কে কি লেখা যাচ্ছে sec ইনভার্স y। এখন দেখো তাহলে এখানে sec ইনভার্স x আছে, তাহলে কি আছে কি লেখা যায় cosec ইনভার্স y প্লাস sec ইনভার্স y। তাহলে রেজাল্ট কত cosec ইনভার্স y প্লাস sec ইনভার্স y ইকুয়াল টু কত π/2। আমরা cos ইনভার্স x প্লাস কি sin ইনভার্স x ইকুয়াল টু π/2 ছিল, তারপর একটা কি ছিল sec ইনভার্স x প্লাস কি
কোসেক ইনভার্স ওয়াই ইকাল টু কত, পাই বাই টু ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকাল টু কত, পাই বাই টু। এখানে তাহলে কোন সূত্র লাগলো, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকাল টু কত, পাই বাই টু। দেখো এখানে এখানে এক্সের পরিবর্তে কি আছে, ওয়াই আছে, দুটো কি একই মান আছে, এখানে এক্স ছিল এখানেও এক্স আছে, তাহলে এখানে কি ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগলো পাই বাই টু। তাহলে আমরা অঙ্কটা কীরকমভাবে করলাম, সেক ইনভার্স কোসেক ইনভার্স, তাহলে কসটাকে আমরা এই ফর্মুলা যদি করি কি কি আসছে, সেক ইনভার্স, তাহলে এখানে একটা সেক ইনভার্সের একটা কি আছে, রিলেশন আছে, তাহলে এই মানটা আমি পুট করে দিলাম, তাহলে কি আসলো, পাই বাই টু আসলো। এটা কি এমসিকিউ মধ্যে এইভাবে এমসিকিউ যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, ভালো করে লক্ষ্য করেছো তো। এখন দেখো এখানে একটা ছোট একটা অঙ্ক আমি এক্সাম্পল দিয়েছি, ভালো করে ধ্যান দেবে। আমি আস্তে আস্তে ছোট থেকে আস্তে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার অঙ্কগুলো আস্তে আস্তে আমি এক্সাম্পল দেব। প্রথমে ছোট ছোট অঙ্কগুলো করাচ্ছি, আস্তে আস্তে আমি বড় অঙ্কর দিকে আস্তে আস্তে ধাবিত হব, ভালো করে লক্ষ্য করবে। আমি অঙ্কটা কিভাবে করব আগে ভালো করে ধ্যান দেবে। এখানে প্রমাণ করতে হবে কি, পাই বাই টু কী দেওয়া আছে, কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5। ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি অঙ্কটা করব। তোমরা যদি এমনি জেনারেল সেন্সে ভাবো তাহলে কি হয়, এখানে কস ইনভার্স এখানে কস ইনভার্স, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ফর্মুলা করে দিলেই অঙ্কটা রেজাল্টটা চলে আসবে। তুমি যদি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই করো তাহলে ক্যালকুলেশনটা একটু বড় করে তারপরে তোমাকে পাই বাই টু অঙ্কটা রেজাল্টটা চলে আসবে, প্রমাণিত হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি এইভাবে করলেও হয়ে যাবে। তাহলে আমাকে অঙ্কগুলো আমি কত সহজে কত সুন্দর টেকনিক করে আমি তাড়াতাড়ি করতে পারবো সেটাই আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাকে কিভাবে টেকনিকগুলো আসবে আমার মাথার মধ্যে সেগুলো আমাকে ভালো করে ধ্যান দিতে হবে। আমি কি বললাম, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই করলেই পাই বাই টু আসবে, কিন্তু ওখানে কি হয়, একটু ফর্মুলাটা যদি আমি প্রয়োগ করি তাহলে ক্যালকুলেশনটা অনেকটা বড় করতে হবে, কিন্তু আমি সহজে কিভাবে করব। দেখো প্রমাণটাই হচ্ছে কি, পাই বাই টু। আমি একটু আগে একটা আগের যে এক্সাম্পল দিয়েছিলাম সেখানে একটা ফর্মুলা বলছিলাম, কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকাল টু কত, পাই বাই টু। এটা একটা ফর্মুলা, কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকাল পাই বাই টু। যেহেতু এখানে পাই বাই টু আছে আমি গ্যারান্টি দিয়ে বললাম কস ইনভার্সের যদি এখানে আমি সাইন নিতে পারি অবশ্যই এটা পাই বাই টু হবেই। তাহলে আমাকে কি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ফর্মুলা করে পাই বাই টু প্রমাণ করার কি দরকার, তাহলে আমি কসটাকে সাইনে নিয়ে নেবো, আমার রেজাল্ট চলে আসবে। অবশ্যই হতে হবে, কারণ কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকাল টু পাই বাই টু এটা ফর্মুলা, সেই জন্য একটা কসকে সাইনে বানালেই এখানে কি পাই বাই টু অবশ্যই হতে হবে। সেই জন্য আমি অন্য কিছু ভাববো না, তাহলে কি কসটাকে কিছু নিব, সাইন ইনভার্স। কি ফর্মুলা ছিল, কস ইনভার্স এক্স ইকাল টু কত, সাইন ইনভার্স √1 - x²। তাহলে কস ইনভার্স এক্স যদি এটাকে আমি ভাবি তাহলে কি সাইন ইনভার্স √1 - x², 1 - x 1/√5 হোল স্কোয়ার প্লাস কস ইনভার্স 2/√5। তাহলে কি দাঁড়াচ্ছে, কস ইনভার্স √5 স্কোয়ার করলে 5, 5 - 1 4, 2 নিচে কি আসবে √5 প্লাস সাইন ইনভার্স 2/√5 প্লাস কস ইনভার্স 2/√5 ইকাল টু কত, পাই বাই টু। তাহলে আমরা সহজেই এভাবে অঙ্কটা করতে পারলাম। কেন, এখানে কি প্রমাণের বিষয় যেহেতু পাই বাই টু। এখন আমি বলছি এখানে যদি পাই বাই 4 দেওয়া থাকতো অবশ্যই তোমরা কসের ফর্মুলাটা করে দিতে, তখন কিন্তু এভাবে করলে হতো না। একমাত্র পাই বাই থাকার জন্যই আমি কসটাকে কিছু নিয়ে নিলাম, সাইন নিয়ে নিলাম, এখানে সাইন ইনভার্স 2/√5 চলে আসলো, কস ইনভার্স একবার পাই বাই টু এই ফর্মুলা লিখে দিলেই হয়ে গেল। বোঝা গেল প্রমাণের উপর। তাহলে অঙ্কগুলো এই যে অঙ্কটা ছোট কিন্তু এই প্রমাণের উপরই প্রত্যেকটা জিনিস কী করছে, নির্ভর করছে। এখানে পাই বাই 4 থাকলে আমি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই তখন ওই ফর্মুলাটাই করতে বলতাম। বোঝা গেল। নেক্সট এক্সাম্পল, এবিসি ত্রিভুজে দুটি কোণ tan ইনভার্স 2 tan ইনভার্স 3, তৃতীয় কোণের মান কত। তাহলে এখানে একটা ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা আমাকে নির্ণয় করতে হবে।
আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, সেটা আমরা অনেক ছোটোবেলা থেকে শিখে আসছি। এখন এখানে দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? থিটা দ্বারা। তাহলে কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস থিটা ইকাল টু কত? 180 ডিগ্রি। এখান থেকে আমার থিটাটাই নির্ণয় বিষয়। তাহলে এখান থেকে আমি থিটার মানটা কিভাবে নির্ণয় করব? এখানে tan ইনভার্স আছে, এখানেও কি আছে? tan ইনভার্স আছে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আমরা ফর্মুলাটা ভাবতে পারি। এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলাটা করে দিলে হয়ে যেত, তাহলে অঙ্কটা রেজাল্টে চলে আসবে। কিন্তু এখানে আমার মানগুলো যে দেওয়া আছে সেই মানগুলো আমি কি লক্ষ্য করতে পারবো? আমি যখন ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম সেখানে tan ইনভার্সের কতগুলো টেকনিক বলে দিয়েছিলাম, সেই টেকনিকগুলো কি ছিল বলছি? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। আবারও বলছি তোমাদেরকে, দেখো x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, xy গ্রেটার দেন যদি 1 হয়, x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ, গুণফল একের থেকে যদি কি হয় বড় হয়, তখন আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম। কি ফর্মুলাটা বলে কি বলছিলাম? পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ এবং xy এর গুণফল একের থেকে বড় যদি হয়। দেখো এখানে x কত 2, y এখানে কত 2, মানে x এবং y এর মান দুটোই পজিটিভ এবং গুণফল কত 2 আর 3 গুণ করলে কত হয় 6, যা একের চেয়ে বড়। তাহলে এই যে tan এর ক্ষেত্রে আর অবশ্যই যদি কি থাকে প্লাস যদি থাকে, তাহলে আমরা ভালো করে ধ্যান দেব। আমি যখন ফর্মুলা বলছিলাম তখন তোমরা ওখানে দেখেছিলে যে এখানে কি কন্ডিশন দিয়ে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। তাহলে x এর মান y এর মান পজিটিভ এবং গুণফল যদি একের চেয়ে বড় হয়, তখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি হয়? পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এই ফর্মুলাটা আমি এখানে কি করব? প্রয়োগ করব। তাহলে কি হয়? পাই বা দিয়ে পাই প্লাস কত tan ইনভার্স কত 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইন্টু 3 প্লাস থিটা ইকাল টু 180। তাহলে কি বা এখানে আমরা পাই লিখে দিই, পরের লাইনে লিখে দিচ্ছি পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3 কত হচ্ছে? সরল করলে -1 প্লাস থিটা ইকাল টু কত? পাই। তাহলে পাই কি ক্যান্সেল। তাহলে tan ইনভার্স কত আছে? -1। এখানে কত আছে? tan ইনভার্স -1। এখানে যদি আমি মুখ্য মানের হিসাবটা করি তাহলে কি হয়? tan অফ -π/4। আমি tan এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে, আমি কি বলছিলাম মুখ্য মানের ক্ষেত্রে tan মাইনাস সূক্ষ্মকোণ লিখতে হয়। তাহলে এখানে tan এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে আমরা কি বলছিলাম? 10 লিখতে হয় মাইনাস কি সূক্ষ্মকোণ লিখতে হয়। তাহলে লিখে দিলাম প্লাস থিটা ইকাল টু কত? 0। পাই ক্যান্সেল করে দিয়েছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -π/4 প্লাস থিটা ইকাল টু কত? 0। থিটা ইকাল টু π/4, -π/4 ওদিকে চলে আসলো, থিটার মান কত আসলো? π/4। তাহলে তৃতীয় কোণটা আমরা কত পেলাম? π/4। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? মান নির্ণয় করতে পারি। এই যে tan যদি থাকে ভালো করে ফর্মুলাগুলো দেখবে। এখন tan আছে, আমি tan ইনভার্স x এনে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এখানে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy লিখে দিলাম। অঙ্ক কিন্তু 100% ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাকে এই কন্ডিশনগুলো আমাকে দেখতে হবে, যদি অবশ্যই কি থাকে প্লাস চিহ্ন থাকে, ভালো করে এটা খেয়াল করবে, তারপর ফর্মুলাগুলো করবে। এখন যদি একইভাবে যদি tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 যদি দেওয়া থাকে, তাহলে দুটো কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা নির্ণয় করতে হবে। তখন আমরা কি x পজিটিভ y পজিটিভ, কিন্তু গুণফল কত আছে এখানে? x এবং y গুণ যদি করি তাহলে হাফ আর 1/3 কত হয়? 1/6, যা একের থেকে ছোট। তাহলে আমরা কি তখন এই ফর্মুলাটা করব? অবশ্যই না। তখন কি করব? যেহেতু এই গুণফলটা একের থেকে ছোট হচ্ছে, তাহলে আমরা তখন ফর্মুলাটা করব tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সেই জন্য ফর্মুলাগুলো যখন আমি অ্যাপ্লাই করব, তখন এই মানগুলো অবশ্যই ভালো করে ধ্যান দিয়ে রাখবে।
তাহলে অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। কিন্তু এই মান একটা দেওয়া আছে, আমি সূত্র আরেকটা অ্যাপ্লাই করলাম, অবশ্যই সেই অঙ্কটা তখন কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সেটা ভালো করে টেনের ক্ষেত্রে অবশ্যই যেন প্লাস চিহ্ন থাকলে লক্ষ্য রাখবে ভালো করে। এইভাবে তোমরা সলভ করতে পারো। আরেকটা এক্সাম্পল দিয়েছি, এখানে কি tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 ইকাল টু cot ইনভার্স পি। এটাই আমাকে কি করতে হবে, এটা দেওয়া আছে বামপক্ষ, প্রমাণের বিষয় হচ্ছে cot ইনভার্স পি। তাহলে আমি কিভাবে এটার থেকে এটা প্রমাণ করব, ভালো করে লক্ষ্য করবে। কিভাবে করব, আগে আমাকে টেকনিকগুলো মাথা থেকে বার করতে হবে, তারপরে আমি অঙ্কগুলো সমাধান করব। আমি আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি। tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। আমি আগে টেকনিকটা বার করব, তারপরে আমি সমাধানটা করব। ভালো করে লক্ষ্য করো। প্রথমে কি tan ইনভার্স মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা করে দিলেই হয়ে গেল। তারপরে কি ফর্মুলা করলে, তারপরে কি করলে tan ইনভার্স যে একটা মান আসবে সেটাকে কি cot ইনভার্স সহজেই নির্ণয় করা যায়। তাহলে আমাদের প্রাথমিক ধারণা এটাই, tan ইনভার্স x আছে, এটাকে আমি x হিসাবে ভাববো, এটাকে y হিসাবে ভাববো। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা করে দিলেই আমাদের অঙ্কটা চলে আসবে। এটাই আমাদের প্রাথমিক ধারণা। এটাই যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে অঙ্কটা, দেখো x একটা অনেক বড় মান, ওয়াইটা আরও বেশি বড় মান। এটাকে যদি আমি সরল করতে যাই তাহলে অনেকটা সময় আমার চলে যাবে। অঙ্কটা হবে, আমি আর গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এটা হবে 100% tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এভাবে যদি করো অঙ্ক 100% হবে, কিন্তু আমার সময়টা অনেকটা ব্যাপার, আর ক্যালকুলেশনটা আমাকে ব্যাপার, কারণ যোগ বিয়োগ অনেক কিছু করতে হবে। যোগ বিয়োগ করার সময় কোনো কিছু মিস্টেক হয়ে গেল তখন তো অঙ্কটা হবেই না, বা সময়টা আমাকে লক্ষ্য করতে হবে। যে কোনো কম্পিটিশন পরীক্ষা হোক, হাইসিন্ডি পরীক্ষা হোক, আমাকে সময়টা আগে আমাকে ধ্যান দিতে হবে। তাহলে সময় যদি আমি ধ্যান দেই তাহলে আমাকে যে কোনো টেকনিক বের করে অল্প সহজেই কিভাবে সলভ করা যায় আমাকে ধ্যান দিতে হবে। tan ইনভার্স 1/p প্লাস কিউ আছে, এটাকে আমি কি করব, cot ইনভার্স p প্লাস কিউ লিখলাম, প্লাস এই অঙ্কটার মধ্যে এখানেই হচ্ছে কি টেকনিকের আসল জিনিসটা এখানে লুকিয়ে আছে। তাহলে কি করব আমি, tan ইনভার্স, এখানে লক্ষ্য করো, নিচে লক্ষ্য করো, এখানে একটা 1 আছে, আমি 1টা লিখলাম। আর এখানে কি আছে, পি স্কোয়ার প্লাস কি আছে, পি কিউ, পি স্কোয়ার প্লাস কি আছে, পি কিউ। এখান থেকে কি কমন যায় বলো তো দেখি, পি কমন যায়, তাহলে কি আসলো, পি প্লাস কিউ। এখন লক্ষ্য করো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, আমি ফর্মুলাটা লিখলাম, tan ইনভার্স কত, x মাইনাস y বাই 1 প্লাস xy, আমি এই ফর্মুলাটা লিখলাম। ভালো করে লক্ষ্য করো, tan ইনভার্স 1 প্লাস xy, মানে জাস্ট এটুকু আমার ক্যালকুলেশন আমি এই অঙ্কটা থেকে পেয়েছি। 1 xy, আমি এটাকে x হিসাবে ভাববো, এটা y হিসাবে ভাববো। তাহলে ভালো করে লক্ষ্য করো, এক্স ওয়াই, উপরে কি থাকে এক্স মাইনাস ওয়াই, আমি এটাকে যদি এক্স হিসেবে ভাবি, এটাকে যদি ওয়াই হিসেবে ভাবি, তাহলে কি দাঁড়ায়, এক্স পি প্লাস কিউ, ওয়াই কত পি, এক্স থেকে যদি ওয়াইটা বাদ দেই তাহলে কত হয়, পি প্লাস কিউ থেকে পি বাদ দিলে কি থাকে, কিউ। দেখো তো এখানে কিউ আছে কিনা, তাহলে আমরা এই সহজেই তাহলে এইখানে এক্স মাইনাস ওয়াই হিসেবে গণ্য করে তাহলে এক্স মাইনাস ওয়াই হিসাবে আমরা লিখতে পারি। তাহলে পি প্লাস কিউকে আমরা কি ভাবছি, এক্স, আর ওয়াই কাকে ভাবছি, এখানে পিকে, পিটা লিখে দিলাম। এখন দেখো তো সরল করো, পি পি ক্যান্সেল হয়ে গেছে, কিউ, তাহলে এখানে কিউটা পেয়ে গেলাম, তাহলে টেকনিকটা আমার পেয়ে গেছে। তাহলে কি 1টা লিখলাম, লেখার পরে পি স্কোয়ার প্লাস পি কিউ থাকে, ওখান থেকে আমি পিটা কমন নিয়েছি, তাহলে এই সূত্রের আকারে চলে আসলো নিচেরটা। আর নিচেরটা যখন মিলে গেছে তাহলে এটাকে এক্স আর এটাকে ওয়াই ভাবার পর তাহলে এখানেও রেজাল্টটা কত আসছে, সরল করলে কিউ চলে আসছে, তাহলে এই সূত্রের আকার চলে আসলো। এখন দেখো cot ইনভার্স পি প্লাস কিউ, তাহলে এটা ফর্মুলা কত,
tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তাহলে tan ইনভার্স এখানে এক্স কাকে বোঝাচ্ছে? এক্স হচ্ছে পি প্লাস কিউ মাইনাস tan ইনভার্স ওয়াই, ওয়াই এখানে কত বোঝাচ্ছে? পি পি। এখন ভালো করে লক্ষ্য করো, এখানে cot ইনভার্স এক্স, এনে tan ইনভার্স এক্স, মানে এখানে যা আছে এখানে কি তাই আছে। আমরা জানি কি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকাল টু কি, ফর্মুলা কি π/2। দেখো tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? π/2 মাইনাস কি আছে? tan ইনভার্স পি চলে আসলো। এখন লক্ষ্য করো tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকাল টু কত আছে? π/2। আমরা cot ইনভার্স এক্স এখানে যদি অনুরূপভাবে আমরা নির্ণয় করি তাহলে π/2 মাইনাস কত আসছে? tan ইনভার্স এক্স। দেখো π/2 মাইনাস tan ইনভার্স এক্স এখানে আছে, এক্স বলতে এখানে কত বোঝাচ্ছে? পি। তাহলে এখানে কি π/2 মাইনাস tan ইনভার্স এক্স ইকাল টু কি? cot ইনভার্স এক্স। তাহলে আমরা কি লিখবো? cot ইনভার্স এক্স বলতে এখানে কত বোঝাচ্ছে? পি। তাহলে এখানে পিটা লিখে দেবো। দেখো তো প্রমাণ চলে আসলো। তাহলে আমরা কি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এই ফর্মুলাও আমরা না করে, তাহলে অল্প সময়ের মধ্যে একটু শুধু টেকনিক করার পর সহজেই আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে অঙ্কগুলো আমাকে লক্ষ্য করতে হবে। আমরা যা ভাবি সেটা সবসময় ঠিক হতেও না পারে, কিন্তু অঙ্ক হবে। আমরা যদি অন্য কোনো টেকনিক এখানে প্রয়োগ করে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারি। আমাকে ভালো করে এই টেকনিকগুলো কখন আসবে? যদি আমার মাথার মধ্যে এই সূত্রটা যদি গেঁথে থাকে তাহলেই আমার টেকনিকগুলো আসবে। আর যদি এই ফর্মুলাটাই যদি আমার মনে না থাকে তখন কি আমাকে এই টেকনিকটা কখনোই আসবে না। সেই জন্য আমাকে ফর্মুলাগুলো আমার মাথার মধ্যে সেট করতে হবে, তাহলেই দেখবে তোমরা অতি সহজেই এরকম অঙ্কগুলো সহজেই নির্ণয় করতে পারবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এটা প্রমাণিত করে নিলাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এর মান নির্ণয় করতে হবে কি? tan কি হাফ sin ইনভার্স 2x/1 + x² প্লাস হাফ cos ইনভার্স 1 - y² / 1 + y²। এর মান আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলছি, আমাকে আগে কিভাবে করব সেটা আমাকে মাথার মধ্যে সেট করতে হবে। দেখবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিছু না কিছু লুকিয়ে থাকে, সেখান থেকে আমরা টেকনিকটা কি করব? বার করব। এখানে এই অঙ্কটা যদি আমি সলভ করি বা মান নির্ণয় করি আমি তাহলে এখানে দেখো এখানে একটা পার্ট দেওয়া আছে, এখানে একটা পার্ট দেওয়া আছে। তোমরা আমি যখন সূত্র বুঝিয়েছিলাম তখন দেখো এ আকারে একটা কি ফর্মুলা ছিল, এই আকারে একটা ফর্মুলা ছিল। তাহলে ওই দুটো ফর্মুলা এই অঙ্কটার মধ্যে কি আছে? লুকিয়ে আছে। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে অঙ্কটার মধ্যে তাহলে এই দুটো ফর্মুলা এখানে লুকানো যে আছে সেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এটাই ক্লু। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, এখানে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা যদি আমি এখানে যদি প্রয়োগ করি তাহলেই আমার এই অঙ্কের মানটা আমি সহজেই কী করতে পারবো? নির্ণয় করতে পারবো। পাশে একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স নট ইকাল টু 1, xy নট ইকাল টু 1 একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে এখানে একটা ফর্মুলা লুকিয়ে আছে, এই অঙ্কটার মধ্যে এটাই ক্লু। তাহলে আমি দেখব 2 tan ইনভার্স এক্স, তিনটা ফর্মুলা ছিল, সাইন ইনভার্স 2x/1 + x², cos ইনভার্স 1 - x² / 1 + x² ইকাল টু tan ইনভার্স 2x/1 - x²। তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা কটা? তিনটা, একটা দুটো তিনটা। এখানকার মধ্যে দেখো ভালো করে, এখানে একটা লুকিয়ে আছে, আর এই যে cos ইনভার্সের এটা একটা লুকিয়ে আছে। তাহলে আমরা সহজেই কি করতে পারি? এখানে কি 2x/1 + x², দেখো এখানে 2x/1 + x² আছে। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 tan ইনভার্স x। তাহলে আমি একবারে অঙ্কটা সলভ করছি, tan হাফ, তাহলে এটার ফর্মুলা আমরা কি লিখতে পারছি? 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x প্লাস হাফ, এটা কি দেওয়া আছে? x এর পরিবর্তে y দেওয়া আছে, x থাক আর y থাক। ফর্মুলাটা কি? এখানে যা দেওয়া থাকবে
সেই অনুসারে কি 2 tan ইনভার্স এক্স হবে। এখানে এক্স দেওয়া আছে, এখানে এক্স লিখেছি, এখানে কি দেওয়া আছে ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা এক্সের পরিবর্তে কত লিখবো ওয়াই, তাহলে ইন্টু কত 2 tan ইনভার্স ওয়াই। এখানে এক্স দেওয়া ছিল, এক্স লিখেছি, এখানে ওয়াই দেওয়া আছে, এখানে আমি ওয়াই দিয়ে প্রকাশ করলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো 10, এখানে কত 2 ক্যান্সেল, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হয়ে গেল, 2 ক্যান্সেল 2 ক্যান্সেল। এখন দেখো 10 tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তাহলে আমি ফর্মুলা যদি করে দিই tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা ফর্মুলা করে দিলাম, ইকাল টু কত এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। আমার রেজাল্টটা পেয়ে গেলাম, মানে একটা মান নির্ণয় করলাম। তাহলে এই কন্ডিশনটা দেওয়ার অর্থ কী সেটা আমাকে ধ্যান দিতে হবে। এখানে যে কন্ডিশনটা দেওয়া, একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা দেওয়ার অর্থটাই কি এখন ভালো করে লক্ষ্য করো। আমার যে মানটা বেরিয়েছে এখানে কি আছে 1 মাইনাস এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই নট ইকাল টু 1, এখানে এক্সের মান যদি 1 বসাও তাহলে 1 মাইনাস 1 কত হয় 0, মানে আনডিফাইন্ড, অনির্ণয় চলে আসছে। সেই জন্য এখানে কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান কখনো কি হবে না 1 হবে না, আর 1 যদি হতো তাহলে 1 মাইনাস 1 কত হতো নিচে 0 আসতো, তাহলে 0 আসলে কি আনডিফাইন্ড হতো, অনির্ণয় হতো। সেই জন্য পাশে দেওয়া আছে এক্স ওয়াই নট ইকাল টু 1, মানে এক্স ওয়াইয়ের মান কখনো কি হবে না 1 হবে না। তাহলে এই যে রেজাল্ট আসলো এই কন্ডিশনটা এখানেই গণ্য হলো যে এক্সের মান কখনো 1 হয় না, 1 হলেই আনডিফাইন্ড আসে। সেই জন্য ভালো করে বলে দিয়েছি এক্স ওয়াই নট ইকাল টু কত 1, তাহলে আমি একটা মান পাবো। বোঝা গেল? এইভাবে তাহলে আমরা সহজেই অঙ্কগুলো সলভ করতে পারছি। মান নির্ণয়ে আরেকটা এক্সাম্পল দিয়েছি, তাহলে এই অঙ্কটাও আমাকে ভালো করে ধ্যান দিতে হবে কিভাবে আমি টেকনিক করে খুব অল্প সময়ে আমি সমাধান করতে পারি, ভালো করে ধ্যান দেবে। এখন লক্ষ্য করো কি দেওয়া আছে 2 tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো অঙ্কটা, এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো তো সূত্রের মধ্যে কি ছিল, এখানে যদি কস ইনভার্স থাকতো তাহলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা হতো কি ফর্মুলা 2 tan ইনভার্স এক্স। কিন্তু এখানে তো কি দেওয়া আছে সাইন ইনভার্স, তাহলে কি থাকতো কস ইনভার্স থাকলে এটাকে আমরা সহজেই তাহলে কি ফর্মুলা ছিল 2 tan ইনভার্স এক্স ইকাল টু কত কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে প্রথমে ক্লু ভালো করে ধ্যান দেবে, এখানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কার ক্ষেত্রে থাকা উচিত কসের ক্ষেত্রে, তাহলে আমরা কি 2 tan ইনভার্স লিখতে পারবো। কিন্তু এখানে কস না দিয়ে কস ইনভার্স না দিয়ে এখানে কি সাইন ইনভার্স দেওয়া আছে, তাহলে তো এখানে তো এই ফর্মুলা প্রয়োগ করা যাবে না। তাহলে এখানে আমি কি ফর্মুলা প্রয়োগ করব, এখন ভালো করে লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকাল টু কত আছে পাই বাই 2, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2, এটা একটা ফর্মুলা। দেখো তো ভালো করে এখানে যদি কস ইনভার্স এক্স ইকাল টু কত পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আবার কি সাইন ইনভার্স এক্স ইকাল টু কত পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স এক্স আছে, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে তাহলে আমি কি করতে পারি পাই বাই 2 মাইনাস কস ইনভার্স কোনটা লিখতে পারি এক্স বলতে এটাকে, আমি যদি এটাকে এক্স ভাবি তাহলে কি লিখবো সাইন ইনভার্স এক্স, এটাকে যদি ভাবি এক্স ভাবি তাহলে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স, মানে এটা লিখে দিতে পারবো। তখন কি হলো কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার চলে আসলো, তাহলে কি 2 tan ইনভার্স এক্স। তাহলে এই পার্টটা থেকে আমি এই ফর্মুলা করে এই ফর্মুলা আমি প্রয়োগ করতে পারবো, তাহলে একটা সরলতম মান পাওয়া যাবে। তাহলে ক্লুটা এখানে পেয়ে গেলাম। তাহলে সাইন ইনভার্স থেকে এই ফর্মুলা প্রয়োগ করব, কস দিয়ে আসবে, আর কসের ক্ষেত্রে এ ইকাল টু 2 tan ইনভার্স এক্স আমরা পেয়ে যাব। তাহলে এই পার্টটা হয়ে গেল। এখন আসলো এই পার্টটাকে আমি কিভাবে সরল করব।
ভালো করে ধ্যান দেবে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকাল টু কত, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো এখানে এক্স, এখানে ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। আমি একবারে সলভটাই করে দিচ্ছি। 2 দেখো ভালো করে, এখানে এক্স আমি যদি 1 ভাবি, এক্সটাকে আমি যদি ওয়াই ভাবি, এখানে কত ওয়াই, মানে এখানে এক্স, এখানে 1, এখানে কত ওয়াই, এখানে কত আছে এক্স। তাহলে এক্সটাকে 1 ভাবলাম, আর এই এক্সটাকে আমি ওয়াই হিসাবে যদি ভাবি, তাহলে 2টা বাইরে রাখলাম। tan ইনভার্স, ভালো করে লক্ষ্য করো, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস 1 ইন্টু এক্স। দেখো তো একটু, tan ইনভার্স 1 আছে, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। দেখো হলো কি না? তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই ফর্মুলাকে আমি এখানে যা আছে এখানে আমি কি সেটা বানানো হয়ে গেছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই আমি কি লিখতে পারি। আর এটাকে কি, এটা তো আমি আগেই বলে দিয়েছি, পাই বাই 2 মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো 2, তাহলে এটাকে যদি উল্টা দিকে আমি যদি যাই, তাহলে এখানে কি tan ইনভার্স এক্স, এক্স বলতে এখানে কত 1, তাহলে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স ওয়াই, ওয়াই বলতে এখানে কত বোঝাচ্ছে এক্স, পাই বাই 2 মাইনাস, দেখো তো এটাকে কি লেখা যাচ্ছে এখন, দেখো এই যে 2 tan ইনভার্স এক্স লেখা যাচ্ছে। তাহলে 2 tan ইনভার্স 1 আমরা কত জানি, মুখ্যমান কত পাই বাই 4, তাহলে 2 ইন্টু কত পাই বাই 4 প্লাস 2 tan ইনভার্স এক্স প্লাস পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স এক্স। এনে কত হয় পাই বাই 2 প্লাস কত পাই বাই 2, এটা আর এটা তো উঠেই গেল, ইকাল টু কত পাই। তাহলে আমরা একটা সরলতম মান পেয়ে গেলাম। ভালো করে লক্ষ্য করো, অঙ্কটা কিন্তু একদম ইজি আসলো। তাহলে এই অঙ্কের মধ্যে সব কিছু লুকিয়ে থাকে, সেটাই আমাকে ধ্যান দিতে হবে। তাহলে এখানে কি করেছি আমি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যে ফর্মুলার আকার ছিল সেটাকে আমি এখানে কি আকারটা সাজানো হয়েছে। তাহলে আমরা কি সহজেই tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই লিখতাম। তাহলে এখানে যা ছিল তাহলে সহজেই আমার এই রেজাল্টটা চলে আসছে। আর এখানে কি সাইন ইনভার্স ছিল, সেটাকে আমি যেহেতু কস ইনভার্সের ফর্মুলা হয়, তাহলে আমি কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই 2 মাইনাস কস ইনভার্স, এটাকে চলে আসছে। তাহলে এটা পরিবর্তে আমরা কি লিখে দিয়েছি, আর এটা সরল করলে তো ইজি হয়ে যাচ্ছে পাই। তাহলে এই অঙ্কটাকে আমরা যদি টেকনিক করি, তাহলে অল্প সময়ের মধ্যে সহজেই অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে সব কিছু লুকানো থাকে, সেটাই আমাকে কি করতে হবে, প্রথমে খুঁজে বের করতে হবে, তাহলেই আমরা সহজেই সমাধান করতে পারবো। এখানে একটা কোশ্চেন দিয়েছি, প্রমাণ করতে হবে। এর আগে দুটো অঙ্ক দিলাম মান নির্ণয়, এখন এখানে কি করতে হবে, প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে বাম পক্ষে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, 2 tan ইনভার্স 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা প্লাস tan থিটা। তাহলে এখানেও লক্ষ্য করো, তাহলে প্রমাণের বিষয় হচ্ছে এখানে 0, তাহলে আমি 0 প্রমাণ করব। তাহলে কিভাবে করব, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি প্রথম থেকে বলছি, প্রত্যেকটা অঙ্কের মধ্যে কোনো না কিছু ক্লু লুকিয়ে, এখানে কি কোনো কিছু না কোনো কিছু ক্লু লুকিয়ে থাকে, তাই সেই ক্লুটা কি আমাকে বের করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, কি টেকনিক এখানে আমরা প্রয়োগ করলে সহজেই অঙ্কটা করতে পারবো। লক্ষ্য করো ভালো করে, এখানে কি2 tan ইনভার্স এটা প্লাস tan থিটা আছে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা দেওয়া আছে। যদি 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইকাল টু কত, tan স্কোয়ার থিটা বাই 2।
মানে অংশকোণ, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, অংশকোণের মধ্যে এটা ফর্মুলা ছিল 1 - cos θ বাই 1 + cos θ tan স্কয়ার θ/2। এখানে আছে কিন্তু উল্টে দেওয়া আছে। এখানে যদি আমি উল্টে দিই তাহলে কি দাঁড়াবে 1 + cos θ বাই 1 - cos θ, এখানে কি আসবে cos স্কয়ার θ/2। তাহলে প্রাথমিক একটা ক্লু আমি এখান থেকে পেয়ে গেলাম যে এটার ফর্মুলা করা যায়। তাহলে এখানে যে ফর্মুলা করা যায় সেখান থেকেই আমি অঙ্কটা কি করব, স্টার্ট করব। তাহলে কি 10, তাহলে 2 tan ইনভার্স, দেখো এখানে 1 - cos θ বাই 1 + cos θ tan স্কয়ার θ/2 ছিল, এটা যদি উল্টিয়ে দিই তাহলে কি আসবে cos স্কয়ার θ/2। তাহলে এখানতে আমরা কি লিখতে পারছি cos স্কয়ার θ/2। তাহলে কোথা থেকে, এই যে সাব মাল্টিপলের যে অ্যাঙ্গেল ছিল সেখান থেকেই আমরা কি এখান থেকে আমরা কি ফর্মুলাটা এখানে প্রয়োগ করে নিলাম প্লাস tan θ। তাহলে প্রাথমিক এখানে যে আকারটা আছে সেখান থেকেই আমি অঙ্কটা স্টার্ট করলাম। দেখো 2 tan ইনভার্স cos স্কয়ার θ/2 কি লেখা যাচ্ছে cot θ/2 প্লাস tan θ। 10 এখানে কি আছে 2 tan ইনভার্স, আর এখানে কি আছে cot আছে। দেখো আমরা জানি কি tan ইনভার্স tan θ = θ। এখানে কি tan ইনভার্স, এখানে কি আছে tan θ আছে, এখানে tan ইনভার্স, এখানে cot আছে। তাহলে কি এখানে যদি tan থাকতো তাহলেই তো আমি এই ফর্মুলাটা করতে পারতাম, কিন্তু tan না দিয়ে এখানে কি আছে cot আছে। তাহলে আমরা কি সহজেই cotটাকে আমরা tan-এ কি করতে পারি, পরিণত করতে পারি। তাহলে 2 tan ইনভার্স tan π/2 মাইনাস θ/2, তাহলে tan 90 - θ আমরা কি জানি cot θ। এটা আমরা ভালো করে জানি, আগের থেকেই আমরা এই সূত্রটা আমাদের জানা আছে ত্রিকোণমিতির মধ্যে। তাহলে tan 90 - θ মানে কি cot θ প্লাস tan θ 10, তাহলে tan ইনভার্স tan θ কি θ, এখানে কি আছে 2, θ বলতে এখানে কত বোঝাচ্ছে π/2 মাইনাস θ/2 প্লাস tan θ। 10 সরল করলে কি আসে π - θ প্লাস কি আসে tan θ। π - θ এটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। π 2 × π/2 মানে কি একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি। এখানে যদি আমি থিটাটা এটা সূক্ষ্মকোণ ভাবলাম তাহলে কি আসবে, কোন কোয়াড্রেন্টে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান মাইনাস, আর 2 × π/2 2, এখানে কি π/2 সাথে কত আছে 2 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে tanটা tanই থাকে, আর অ্যাঙ্গেলটা কত এখানে θ প্লাস tan θ। তাহলে কত আসলো 0 আসলো। তাহলে এখানে কি প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমি আবারও ধ্যান দিয়ে তোমাদের দেখতে বলছি। এখানে দেখো এই অঙ্কটার মধ্যে কি লুকিয়ে আছে, এখানে যে রুটের ভিতরে যে কি দেওয়া আছে 1 + cos θ 1 - cos θ। তাহলে এখানের মধ্যেই অঙ্কটা কি করতে হবে, স্টার্ট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, সহজে করতে পারি। এটা কি সাব মাল্টিপল মানে অংশকোণের আমরা ফর্মুলাটা করে দিলাম, তারপরে কি cot আসলো, cotটাকে আমরা কি সহজেই আমরা কি tan-এ নিতে পারি। কেন tan-এ নিব, নেওয়ার তো একটা উদ্দেশ্য থাকবে, কারণ tan ইনভার্স tan θ = θ। তাহলে cotটাকে আমরা tan-এ নিয়ে নিলাম, ফর্মুলাটা হয়ে গেল। তারপরে একটু সরল করে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, রেজাল্টে চলে আসলো, প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সহজেই কি অঙ্কটা সলভ করতে পারলাম। আরেকটা প্রমাণ করে অঙ্ক দিচ্ছি, tan ইনভার্স √1 + cos x প্লাস √1 - cos x বাই কি √1 + cos x মাইনাস √1 - cos x = π/4 + x/2। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটাই ভালো করে লক্ষ্য করবে। এই অঙ্কটার ক্ষেত্রে এই কন্ডিশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে ধ্যান দিয়ে করবে অঙ্কটা। দেখো লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 1 + cos x প্লাস 1 - cos x বাই √1 + cos x মাইনাস √1 - কি cos x। দেখো এখানেও আমাকে অঙ্কটার মধ্যে কিভাবে করব, এখানেও কোনো কিছু লুকিয়ে আছে, সেটাই আমি আগে বের করব। ভালো করে ধ্যান দাও।
ওয়ান প্লাস কজ এক্স আছে, ওয়ান মাইনাস কজ এক্স আছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ওয়ান প্লাস কজ এক্স বা ওয়ান মাইনাস কজ এক্স আছে, প্রাথমিক ধারণা আসে কি আসে বলো তো, এগুলোকে আমরা কি অংশকোণের ফর্মুলা যদি করি তাহলে একটা সরলতম মান পাওয়া যাবে। তাহলে প্রাথমিক এই অঙ্কটা স্টার্ট করার আগে আমরা প্রাথমিক কি ধারণা আসলে বলো তো, ওয়ান প্লাস কজ এক্স আছে, ওয়ান মাইনাস কজ এক্স আছে, এগুলো কি আছে অংশকোণের ফর্মুলা আছে, সেগুলো তাহলে আমরা কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে সেখান থেকে অঙ্কটা স্টার্ট করা যাক। তাহলে এই অঙ্কটার মধ্যে এটাই এখানে লুকিয়েছিল। তাহলে কি ওয়ান প্লাস কজ এক্সের ফর্মুলা কী ছিল তোমরা ভালো করে জানো, ক্লাস 11-এ অংশকোণের ফর্মুলা কী ছিল, 2 cos স্কয়ার এক্স বাই 2 প্লাস 2 sin স্কয়ার এক্স বাই 2। ওয়ান প্লাস কজ এক্সের কী ছিল 2 cos স্কয়ার এক্স বাই 2, আর ওয়ান মাইনাস কজ এক্সের কি 2 sin স্কয়ার এক্স বাই 2। সিমিলারলি নিচে করতে হবে 2 cos স্কয়ার এক্স বাই 2 মাইনাস 2 sin স্কয়ার এক্স বাই 2। tan ইনভার্স এটা যদি সরল করে তাহলে কি আসবে, সরল করলে কি আসবে, √2 cos x বাই 2 প্লাস √2 sin x বাই 2, √2 cos x বাই 2 মাইনাস √2 sin x বাই 2। এখন দেখো √2টা কি উঠিয়ে দিলাম, একবার আমি লিখে দিচ্ছি কি আসলো, cos x বাই 2 sin x বাই 2, সরল করে এটাই আসে cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এখন দেখো আসে কত, tan ইনভার্স, এটাকে সরল করে পেলাম কত, cos x বাই 2 প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এখন লক্ষ্য করো তাহলে এখান থেকে আমি কিভাবে নির্ণয় করব, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমি একটা ফর্মুলা লিখছি, tan ইনভার্স tan থিটা ইকাল টু থিটা। tan ইনভার্স tan থিটা ইকাল টু কত, থিটা। তাহলে এটাকে যদি আমি tan থিটা আকার এই আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে tan ইনভার্স tan থিটা হয়ে যাবে ইকাল টু থিটা হয়ে যাবে। কিন্তু এখানে আমি tan এর আকার কীরকমভাবে প্রকাশ করব, তাহলে আমাকে ভালো করে ধ্যান দিতে হবে এটাকে। তাহলে আমার বিষয়টা কি, এটাকে আমি কি করব, tan এর আকারে নিয়ে আসবো, তাহলেই তো আমি ইকাল টু থিটা লিখতে পারবো, tan ইনভার্স tan থিটার ফর্মুলাটা। তাহলে এটাকে আমি কি tan এর আকার কীভাবে নিয়ে আসবো, তাহলে প্রাথমিক ধারণাটা কি আসে, আমি tan এর আকার যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে উপরে নিচে tan এর আকারে কী করতে লাগবে, প্রকাশ করতে লাগবে। তাহলে কিভাবে আমি প্রকাশ করব, তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে যদি cos x বাই 2 দা যদি আমি ভাগ করি 1 প্লাস tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2 আসবে। তাহলে আমি লিখে দিলাম, তাহলে tan এর আকার প্রকাশ করার জন্য আমি cos x বাই 2 দা ভাগ করে দিলাম 1 প্লাস কত tan x বাই 2 বাই 1 মাইনাস tan x বাই 2। এখন লক্ষ্য করো তাহলে এখানে কি tan ইনভার্স 10 পাই বাই 4 প্লাস 10 x বাই 2 বাই 1 মাইনাস 10 পাই বাই 4 ইন্টু 10 x বাই 2। তাহলে কি 1 কি 10 পাই বাই 4 লিখতে পারি, 10a প্লাস 10b বাই 1 মাইনাস 10a 10b। এই আকার পাই বাই 4 ভ্যালু কত 1, 10 পাই বাই 4 ভ্যালু কত এখানে 1। তাহলে আমার এই কন্ডিশনটা কি কাজে লাগলো, এই কন্ডিশনটা আমার কি কাজে লাগলো, তাহলে এখন আমি কন্ডিশনে ফিরে আসছি, 0 লেস দেন এক্স লেস দেন কত পাই বাই 2। এখন দেখো এখানে অ্যাঙ্গেলটা কত আছে এক্স বাই 2, প্রাথমিক কাজ আমি এখানে কি আছে এক্স আছে, তাহলে এক্সটাকে আমি কি করব এক্স বাই 2-তে পরিণত করব, কেন এখানে এক্স বাই 2 আছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি আসে এক্স বাই 2 পাই বাই 4। এখন একটু লক্ষ্য করো এখানে কি 0-র চেয়ে কি বড়, পাই বাই 4-এর চেয়ে ছোট, কার মান এক্স বাই 2-র মান। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এক্স বাই 2-র মানটা হচ্ছে কি অবশ্যই 45 ডিগ্রির থেকে কি ছোট। এখান থেকে আমরা বুঝতে পারছি, সহজেই বুঝতে পারছি। দেখো পাই বাই 4 এখানে লেস দেন কত আছে পাই বাই 4, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি পাই বাই 4-এর চেয়ে কি এক্স বাই 2-এর মানটা কি ছোট হচ্ছে। এখন আমরা যখন tan অফ a প্লাস বির ফর্মুলা লিখব তখন একটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে, এটাই হচ্ছে এই কন্ডিশনের মূল বিষয়। এখানে x বাই 2 আমি পরিণত করছি, এখানে কি আছে পাই বাই 4 আছে, তার থেকে x বাই 2টা ছোট। এখানে লক্ষ্য করো a প্লাস কি আছে b, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই বড় লিখবে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই ছোট লিখবে।
তাহলে আমরা কি দেখছি, এখানে একটা অ্যাঙ্গেল আছে π/4 আর এখানে একটা অ্যাঙ্গেল আছে কত x/2। এখানে দেখো x/2 মান হচ্ছে কি π/4 এর চেয়ে কি ছোট দেওয়া আছে এখানে। তাহলে আমরা বড় অ্যাঙ্গেলটা তাহলে কত পাচ্ছি π/4। এইটাই হচ্ছে এই কন্ডিশনের মূল বিষয়। তাহলে আমাকে ভালো করে ধ্যান দিতে হবে। কিন্তু আমরা যদি সহজেই লিখে দিতাম অঙ্কটা কিন্তু সলভ হয়ে যেত। কিন্তু এখানে কন্ডিশন যে দেওয়া আছে সেই কন্ডিশনটা একটা অবশ্যই গুরুত্ব আছে। আমি যদি এই কন্ডিশনটা যদি নাও লক্ষ্য করতাম তাও আমরা কিন্তু অঙ্কটা সহজেই সলভ করতে পারতাম, কিন্তু অঙ্কটা হয়ে যেত, কিন্তু কন্ডিশনের গুরুত্ব তখন থাকতো না। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই কন্ডিশনটা একটা মারাত্মক জিনিস। এখানে কত আসছে π/4 এর চেয়ে x/2 ছোট হলো, আর এখানে কি আছে π/4, অবশ্যই এটা বড় অ্যাঙ্গেল। এটা আমরা কি করলাম, এই কন্ডিশন থেকে আমরা প্রমাণিত করতে পারলাম। তাহলে কি tan ইনভার্স π/4 প্লাস কত x/2, এখানে কি tan দিতে হবে, কেন tan অফ a প্লাস b, এটা ফর্মুলা হয়ে গেল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ফর্মুলা কি tan অফ a প্লাস b, tan ইনভার্স tan থিটা ইকাল টু কত থিটা। তাহলে এখানে কি আসছে π/4 প্লাস x/2, তাহলে π/4 প্লাস x/2 প্রমাণিত হয়ে গেল। এখন আরও কিছু আমার ভাবার বিষয় আছে। এখন যদি এই কন্ডিশন থেকে যদি এরকম আসতো π/4, আমি একটা নতুন কন্ডিশন দিলাম তোমাদেরকে, π/4 প্লাস লেস দেন x/2 লেস দেন π/2, π/4 লেস দেন x/2 লেস দেন π/2, এরকম যদি কন্ডিশনের পরে এরকম যদি রেজাল্ট আসতো অন্য অঙ্কের ক্ষেত্রে সেটাও ভালো করে লক্ষ্য করবে। তাহলে এখানে কি π/4 এর চেয়ে x/2 মান বড়, তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখতাম x/2টা আগে লিখতাম, π/4টা পরে লিখতাম। কিন্তু এখানে প্লাসের ক্ষেত্রে অত সহজে তে কি π/4 স্যার π/4 আর x/2তে একই, মাঝখানে প্লাস চিহ্ন আগে পরে লিখলেই তো হয়ে গেল। কিন্তু এটা যেহেতু প্লাস আছে সেখানে আমরা গুরুত্বটা অত সহজে বুঝতে পারবো না। কিন্তু যখন কি থাকবে মাইনাস থাকবে তখন এই গুরুত্বটা আরও বেশি করে বোঝা যাবে। এখন আমি যদি মাইনাস থাকে তাহলে π/4 মাইনাস x/2, আবার কি x/2 মাইনাস π/4। লক্ষ্য করো এখানে কিন্তু দুই রকম রেজাল্ট চলে আসবে। মাইনাস যদি থাকে, কারণ কি tan অফ a মাইনাস বিরও ফর্মুলা আছে, তখন কিন্তু এই কন্ডিশনের গুরুত্ব আরও বেশি করে অনুভব করা যাবে। এখানে প্লাস আছে স্যার 2 + 3 3 + 2 একই তো জিনিস হয়ে যায়, কিন্তু এখানে প্লাস থাকার জন্য আমি তা বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি হয়। কিন্তু যখন মাইনাস থাকবে, ও একজনের রেজাল্ট আসলো এটা আর একজনের রেজাল্ট আসলো এটা, ও স্যার এখানে প্লাস দিয়ে আসছে এখানে মাইনাস, আমি এটা আগে লিখছি এটা পরে লিখছি, কিন্তু দুজনে দুটা রেজাল্ট আসবে। তাহলে আমরা কি করব, কন্ডিশনটা ভালো করে লক্ষ্য করব। এখানে অ্যাঙ্গেলটা আমি তৈরি করব, যেটা বড় সেটাই আমরা আগে লিখব, আর যেটা ছোট সেটাকে আমরা কি করব পরে লিখব। তাহলে এখান থেকে সহজে আমরা পেয়ে যাব। এভাবে তাহলে আমরা প্রমাণিত করতে পারবো। ভালো করে লক্ষ্য করবে, প্রত্যেকটা অঙ্কের যে কন্ডিশনগুলো দেওয়া থাকে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাকে ভালো করে ধ্যান দিয়ে করতে হবে। আর অবশ্যই এটা প্লাস দেওয়া ছিল কিন্তু সেই হিসেবে প্রমাণিত হয়ে গেল। আর এইটা যদি টেকনিকটা মনে রাখো, মাইনাসের ক্ষেত্রেও কতটা যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা ভালো করে লক্ষ্য করো। বোঝা গেল ব্যাপারটা? আমি মাইনাস দিয়ে এরপর আমি এক্সাম্পল দেবো, তখন আরও ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কন্ডিশন যে দেওয়া থাকে সেটা অবশ্যই 100% গুরুত্ব আছে, লক্ষ্য রাখবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ত্রিকোণমিতি বিপরীত বৃত্তীয় অপেক্ষক যে চ্যাপ্টারটা আছে অনেকগুলো তোমাদের কোশ্চেন সলভ করে দিলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, তোমরা খুব ভালোভাবে থাকবে, সুস্থ থাকবে, শরীরটাকে যত্ন নেবে। তোমরা যদি শরীরটাকে ভালো রাখো তাহলেই ভালো পড়াশোনা করতে পারবে। আর সেই জন্য পড়াশোনার আগে দরকার হচ্ছে শরীরটাকে সুস্থ রাখা। আর সুস্থ যখন থাকবে শরীর মন যখন ভালো থাকবে তাহলে যে কোনো পড়াশোনায় তোমরা মনোযোগ সহকারে করতে পারবে, আর অঙ্কটাও তোমরা ভালোভাবে করতে পারবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুন্দরভাবে থাকবে, মঙ্গল মতো থাকবে। আর হচ্ছে আমি শেষে একটা কথা তোমাদের বলছি, আমি স্মার্ট গাইড একাডেমি চ্যানেলটিকে লাইক করতে বলবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং
তোমাদের কমেন্টের উপর আমার পড়াশোনার যে গতি সেটা আমি দেখতে পারবো যে আমার কোথায় ফল্ট আছে বা কতটুকু ভালো হয়েছে। তোমাদের কমেন্টের উপরে আমাদের এই যে আমাদের যে স্মার্ট গাইড একাডেমি আছে তার সাফল্য তোমাদের কাছ থেকে আমরা আশা করব। আর ভিডিওটা লাইক করে আমাদের সাবস্ক্রাইব করবে, আর এই সাবস্ক্রাইবের মাধ্যমে তোমাদের আমরা নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারবো। সবাইকে ধন্যবাদ, রাখছি।